নমস্কার। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিওপিডি পেশেন্ট। সিওপিডির ফুল ফর্ম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অর্থাৎ এটি ফুসফুস সম্বন্ধীয় একটি রোগ, শ্বাসকষ্টজনিত একটি রোগ। এই সিওপিডি পেশেন্ট প্রায় আজ প্রত্যেকটি ঘরে ঘরে আপনারা একটা তো অন্তত দেখতেই পাবেন। ঠিক আছে, শ্বাসকষ্টজনিত সমস্যা, যে সমস্যাগুলো আপনারা দেখতে পান সেগুলো আপনাদের বুঝিয়ে বলি। প্রথমত হচ্ছে ব্রিথিং নিতে সমস্যা, অর্থাৎ ব্রিথিং প্রবলেম, শ্বাসকষ্ট, শ্বাস নিতে আপনাদের খুব কষ্ট হচ্ছে, বুকের মধ্যে একটা ঘর ঘর শব্দ এবং খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাচ্ছে, বাইরের বাতাস লাগলেই ঠান্ডা লেগে যাচ্ছে, হঠাৎ করে ধরুন আবহাওয়া পরিবর্তন হচ্ছে, হঠাৎ করে একদিন ধরুন বৃষ্টির মৌসুম, ঠিক আছে, বৃষ্টি হলো, একটা যে ঠান্ডা আবহাওয়া, সেখান থেকে কিন্তু আপনার এই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। ঠিক আছে, শ্বাসকষ্টটা যে কারণে হয় আপনাদের বুঝিয়ে দিই। যে শ্বাসনালী আমাদের রয়েছে, এই গলা নাক থেকে শুরু করে একদম ফুসফুস পর্যন্ত যে শ্বাসনালী রয়েছে, সেই শ্বাসনালী যে সরু যে নালীটা, সেটা কিন্তু ধীরে ধীরে বড় হতে থাকে। সেক্ষেত্রে যদি একটা কি বলবো, পাইপের বাইরের অংশ এবং ভিতরের অংশ যখন ফুলতে শুরু করবে তখন কিন্তু দুদিকেই ফুলতে আরম্ভ করবে। ঠিক আছে, বাইরের দিকেও ফুলবে এবং ভিতরের দিকেও ফুলবে, এবং ভিতরের দিকে যখনই ফুলতে শুরু করবে তখন সেই পাইপটা কিন্তু ধীরে ধীরে সরু হতে থাকবে। ঠিক আছে, তো শ্বাসনালীও ঠিক তেমনই, শ্বাসনালীর মধ্যে ইনফেকশন হলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। যখনই আপনার শ্বাসনালীটা ফুলবে তখনই কিন্তু সেই শ্বাসনালী যে পাইপটা, সেই পাইপটা কিন্তু সরু হয়ে যাবে এবং সেক্ষেত্রে তার মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে কিন্তু অসুবিধা হয়। এই কারণে কিন্তু আপনার ব্রিথিং সমস্যা শুরু হয়, শ্বাসকষ্ট নিতে অসুবিধা হয়। ঠিক আছে, আপনাদের জানিয়ে দেব কি কি করবেন না শ্বাসকষ্ট যদি যাদের সমস্যা হয়, অল্পতেই ঠান্ডা লেগে যাচ্ছে, বুকের মধ্যে ঘর ঘর শব্দ, বুকের মধ্যে প্রচণ্ড পরিমাণে কফ জমে রয়েছে, কিছুতেই ওঠাতে পারছেন না, এবং আগে যেটা বললাম বৃষ্টির মৌসুম হলে হঠাৎ ধরুন একদিন বৃষ্টি হয়ে গেল, ঠিক আছে, তো আপনি সেই দিন কিন্তু ফিল করতে পারবেন আপনার সমস্যাটা। সেই দিন প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট আপনার শুরু হবে, বারবার আপনার কফনালী দিয়ে কফ নামতে শুরু করবে, বারবার আপনি গলাটা একটু ঝাঁকারে দেবেন যেভাবে এইভাবে কিন্তু আপনার গলাটা বারবার ঝাঁকাবেন। ঠিক আছে, এর প্রধানই কারণ হলো আপনার বুকের মধ্যে দিয়ে, অর্থাৎ নাকের যে পাইপটা রয়েছে সেখান দিয়ে কফটা ধীরে ধীরে শ্বাসনালীর মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। তখনই আপনি এই যে গলার যে ঝাঁকারি দেওয়া, সেই ঝাঁকুনি দেওয়া, সেটা কিন্তু তখনই আপনি করবেন, তখনই বুঝতে পারবেন যে আপনার সমস্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই সিওপিডি কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে রয়েছে আজকাল, এবং যে জিনিসগুলো আপনি করবেন না সেটা আপনাদের অবশ্যই তো জানাবো। এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনার যে ব্রিথিং প্রবলেম, শ্বাসকষ্ট, সেটা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আপনি যত ডাক্তার দেখান না কেন, যত বড়ই ডাক্তার কবিরাজি, ব্যাঙ্গালোর, দিল্লি, বোম্বাই, চেন্নাই, কেরালা, আপনি যেখানে গিয়ে ট্রিটমেন্ট করুন না কেন, এগুলো যদি আপনি বাড়িতে মেনটেন না করেন, আপনার সিওপিডির পেশেন্ট কিন্তু জীবনেও ঠিক হবে না। এটা আমি 100% লিখে দিতে পারি। আপনার এখনই নোট ডাউন করুন, আমি এখনই বলে দিতে পারি, আজকের ডেটে দাঁড়িয়ে আমি বলছি, সিওপিডির পেশেন্ট যদি এইগুলো করে থাকে, ঠিক আছে, যাদের শ্বাসকষ্ট সমস্যা, অল্পতেই সর্দি লেগে যাচ্ছে, কাশি হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, মানে প্রত্যেকটা দিন যেন একটা মারাত্মক দিন, মরণাত্মক দিন তাদের কাছে মনে হয়, যারা এই সিওপিডি পেশেন্ট হয়। যেহেতু আমি এর ভুক্তভোগী, আমি একটা রুগী, আমি জানি কিভাবে আমি এই সিওপিডির পেশেন্ট থেকে নর্মাল এখন জীবনযাপন করছি। যদিও আমার 100% সমস্যার সমাধান হয়নি, কিন্তু অনেকটা কিন্তু আমি প্রায় 70 থেকে 80% আমি কিন্তু সমাধান নিজে নিজে করেছি, এবং আমি আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদের জানিয়ে দিই, মানে জানাবো যে কি করবেন না। এগুলো যদি আপনি না করেন, জীবনেও আপনার শ্বাসকষ্ট ঠিক হবে না, আপনার সিওপিডির পেশেন্ট জীবনেও নর্মাল অবস্থায় জীবনযাপন করবেন, এটা আমি লিখে দেবো। ঠিক আছে, তো প্রথমে বলে দিচ্ছি আপনারা কি করবেন না, কি করবেন না সেটা প্রথমে বলি, তারপর আপনারা কি করবেন সেটা আপনাদের বলে দেব। ঠিক আছে, তো প্রথমেই যেটা করবেন না সেটা হচ্ছে রাত্রিবেলায় কখনোই ভাত খাবেন না। বারবার করে বলে দিচ্ছি, রাত্রিবেলায় কখনোই ভাত খাবেন না, সেটা জল দেওয়া পান্তা ভাত হোক বা গরম ভাতই হোক না কেন, আপনি ভাত খাবেন না। রাত্রিবেলায় রুটি খাবেন,
হয়ে গেল। এরপর আপনি কি করবেন, দুপুরবেলার মধ্যে কিন্তু স্নানটা আপনাকে সেরে ফেলতে হবে। 12টার পর যদি আপনি স্নান করেন সেক্ষেত্রে আপনার এই ঠান্ডা লাগার সমস্যা, শ্বাসকষ্টজনিত সমস্যা জীবনেও ঠিক হবে না। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই 10 থেকে 11টার মধ্যেই কিন্তু আপনাকে স্নান করতে হবে, এটা একদম বাধ্যতামূলক। আমি আমার জীবন দিয়ে দেখেছি, একটু দেরি হলেই ব্যাস আবার কিন্তু সেই শ্বাসকষ্ট, বুকের মধ্যে কফ জমতে শুরু করা, বারবার গলা ঝাঁকুনি দিয়ে এগুলো কিন্তু করতে হবে, কিচ্ছু করার নেই। আপনার যত কাজ থাকুক না কেন সমস্ত কিছু বাদ দিয়ে কিন্তু প্রথমে আপনাকে 10 থেকে 11টার মধ্যেই কিন্তু স্নানটা করে ফেলতে হবে। এই কারণে বলছি, তাড়াতাড়ি স্নানটা করে ফেললে কি হবে, আপনার সারাদিন ঘোরাফেরা করছেন, কাজ করছেন, সেক্ষেত্রে আপনার বডিটা আবার শুকিয়ে গিয়ে আপনার আবার সেই উষ্ণ অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে, বডিটা আবার গরম হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো আর ফিরে আসবে না, ঠিক আছে। আর যেটা করবেন, খালি গায়ে তো কখনোই কোনো সময় থাকা যাবে না। যতই গরম পড়ুক না কেন, যতই আপনি গরমে ঘেমে যাচ্ছেন, তা আপনি খালি গায়ে থাকবেন না, কিছু না কিছু আপনাকে একটা পরে থাকতেই হবে, ঠিক আছে। এই যে নেক পর্যন্ত গলা বালার যে গেঞ্জিগুলো থাকে হাফ হাতা, সেগুলো কিন্তু আপনাকে পরে থাকতে হবে। একটা জামা অন্তত আপনাকে পরে থাকতেই হবে, আপনার যত গরম লাগুক না কেন। বাইরের হাওয়াটা যখন লাগবে, বাতাসটা যখন লাগবে, ফ্যানের হাওয়াটা যখন লাগবে, তখন কিন্তু আপনার এই সমস্যা কিন্তু বারবার আসবে। আমি একদম লিখিত বারবার বলছি, আপনি লিখে নিতে পারেন। এগুলো যদি আপনি না করেন আপনার লাইফস্টাইলে, আপনি জীবনেও এই সমস্যা থেকে বেরোতে পারবেন না। ডাক্তারবাবু কখনোই আপনাকে A to Z পুঙ্খানুপুঙ্খভাবে আপনি কিন্তু কোনো কিছুই কি বলবো ডিটেলসে গাইড করতে পারবে না। আমি যেগুলো বলছি, আমি এগুলো আমার জীবন দিয়ে দেখেছি, আমার লাইফ দিয়ে দেখেছি। আমি যে কতবার হসপিটালাইজ হয়েছিলাম, কতবার আমি বহু ডাক্তারের কাছে গেছি, কিন্তু এর সমাধান কিন্তু আমি কোথাও পাইনি। কেমিক্যালাইজড মেডিসিন, সিনথেটিক মেডিসিন, অ্যালোপ্যাথিক মেডিসিন প্রচুর পরিমাণে খেয়েছি, মারাত্মক, মানে কি বলবো, ধারণার বাইরে। আপনাদের বলে আমি বোঝাতে পারবো না আমি কী পরিমাণে আমি মেডিসিন ইউজ করেছি। তো তারপরে ধীরে ধীরে যখন নিজে এগুলো নিয়ে রিসার্চ করতে লাগলাম, রিয়েলাইজড করতে লাগলাম কিভাবে এগুলো থেকে বেরোনো যায়, কি সমস্যা থেকে এগুলো আমার হচ্ছে। তো আমি ধীরে ধীরে যখন দেখলাম, স্টাডি করলাম, তখন দেখলাম যে ঠিক এগুলোর কারণ থেকেই কিন্তু আমার এই সমস্যাগুলো আসছে। শ্বাসকষ্ট একটা মারাত্মক সমস্যা, আমি চাই না পৃথিবীর কোনো মানুষের এই শ্বাসকষ্ট রোগ হোক বা ঠান্ডা লাগার সমস্যা হোক, সবাই সুস্থ থাকুক এই কামনায় আমি করি। তো যেগুলো বললাম সেগুলো জীবনেও করবেন না। ঠান্ডা জল বেশি পরিমাণে ঘাঁটবেন না। স্নান করার জন্য যেটুকু প্রয়োজন আপনি চটজলদি স্নান করে নেবেন। আর শীতকালে ঠান্ডা জল গায়ে একদম লাগাবেন না। ঈষদুষ্ণ গরম জল করে আপনি প্রত্যেক দিন স্নান করুন, তাতে কোনো অসুবিধা নেই। দেরি করে স্নান করবেন না। গায়ে কিছু একটা অবশ্যই দিয়ে রাখবেন, হালকা জামা হলেও দিয়ে রাখবেন। খালি গায়ে থাকবেন না। রাত্রিবেলায় ভাত খাবেন না, রাত্রিবেলায় রুটি খাবেন বা মুড়ি, আপনারা যেটা প্রেফার করেন, বাট ভাত তো কোনো দিনই খাবেন না। নিচের মধ্যে অর্থাৎ মেঝে, ঠিক আছে, এই মেঝের মধ্যে কখনোই কিন্তু শোবেন না। যত মোটাই আপনি বিছানা করুন না কেন, সবসময় চেষ্টা করবেন খাটের উপরে শোয়া বা উঁচু জায়গায় শুয়ে থাকা। স্নান করা থাকে না, নিচে যে প্লাস্টার করা স্নান থাকে, সেই মেঝের মধ্যে কিন্তু কখনোই শোবেন না, একদম বলে দিচ্ছি, বারণ করে দিচ্ছি। যদি আপনি এগুলোর মধ্যে একটাও করে থাকেন না, আপনার সিওপিডি পেশেন্ট কোনো দিনই নর্মাল লাইফে ফিরে আসবে না, ঠিক আছে। আর যে জিনিসগুলো খাবেন না, যেগুলো শ্লেষ্মা জাতীয় জিনিস, ঠিক আছে, কি বলবো, পিচ্ছিল হয় না, যে শ্লেষ্মা জাতীয় অনেক খাবার আপনাদের বলে দিচ্ছি। কলা, ঠিক আছে, কলা খাবেন না। অনেক জায়গায় দেখেছি পাটের শাক খাওয়া হয়, পাটের শাক খাবেন না। পুঁই শাক খাবেন না। কচু খাবেন না। যেগুলো শ্লেষ্মা আঠা জাতীয় মানে প্রোডাক্ট, সেগুলো কিন্তু কখনোই খাবেন না। বাড়িতে একদম বারণ করে দেবে যে এগুলো আমি খাবো না। রান্নাবান্না যদি হয় তো বলেই দেবে যে বাকিরা সব খাবে, আমি কিন্তু খাবো না, ঠিক আছে। এগুলো একদম মাথায় রাখবে। আর শীতকালের জন্য বলে রাখছি, গলা সব সময় ঢেকে রাখবেন। সব সময় চেষ্টা করবেন গলাটা যাতে গরম থাকে। গলা কিন্তু গরম থাকলে কিন্তু আপনার বডিটা কিন্তু অনেক সময় কেন, সব সময়তেই কিন্তু আপনার বডিটা ওয়ার্ম থাকবে, গরম থাকবে। সুতরাং শীতকালে গলাটা সব সময় ঢেকে রাখবেন। আর বাইরে যখন যাচ্ছেন চেষ্টা করবেন মাস্ক পরার, ঠিক আছে।
মাস্ক পরলে কি হবে, আপনার ধুলোবালি থেকে যে অ্যালার্জিটা হচ্ছে সেই অ্যালার্জিটা ভেতরে সৃষ্টি করবে না, এবং সেটা কি বলবো, ভেতরে গিয়ে কোনো সমস্যার সৃষ্টি হবে না। অ্যালার্জি প্রদাহ যখন সৃষ্টি হবে, আপনার নাকের মধ্যে থেকে কফ ধীরে ধীরে কিন্তু শ্বাসনালীর মধ্যে দিয়ে কফটা কিন্তু ফুসফুসে চলে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রেও তো সমস্যা সমাধান তো কখনোই সম্ভব নয়, আপনারা জানেন। তো এগুলো করবেন না। আর বেশি মারাত্মক হলে ডেফিনেটলি মেডিসিন তো খাবেনই। আর আমি এটাও দেখেছি, শ্বাসকষ্ট হলে প্রথমেই ডাক্তাররা আগে যে পাম্প কি বলবো, ওটা শ্বাসকষ্ট হলে দিয়ে থাকে, মানে গ্যাস টানা যেটা বলছি আমি, পাম্প সিস্টেমে যে গ্যাস ইনহেলার যাকে বলা হয়, যাই মনে পড়লো, এই ইনহেলারটা যখনই আপনার প্রথম শুরু করবেন, মনে রাখবেন সারা জীবন আপনাদের কিন্তু ইনহেলার টেনেই যেতে হবে, এটা মাথায় রাখবেন। সুতরাং যতটা কম পারবেন প্রথমে মেডিসিন, মানে খাওয়ার ইনটেক করার মেডিসিনের মধ্যে দিয়ে আপনারা চেষ্টা করবেন এগুলোকে ঠিক করার। ডাক্তারবাবু প্রথমে ইনহেলার দিলেও আপনি ইনহেলারটা ব্যবহার করবেন না। আমাকে প্রথমে কিন্তু ইনহেলার দিয়েছিল, বেশ কয়েকটা ডক্টরে প্রথমেই প্রেসক্রাইব করেছিল ইনহেলার, ঠিক আছে, গ্যাস নেবার। তো আমি নিজে নিজে ঠিক করেছি আমি জীবনেও ইনহেলার গ্যাস টানবো না। আমি যতদিন চেষ্টা করব নিজেকে কন্ট্রোল করার, মানে পারবো আর কি রুখে দাঁড়াতে এটার বিরুদ্ধে, তো আমি কোনোদিনই ব্যবহার করব না। তো বেশ কয়েকটা ডক্টরবাবু প্রথমে আমাকে ইনহেলার দিয়েছিল, বাট সেই ইনহেলারটা আমি কী বলবো ডিলিট করে দিয়েছি, আমি একবারও পাম্প করিনি, একদম ছুঁড়ে ফেলে দিয়েছি। মেডিসিন দিয়ে আমি কিন্তু নিজে নিজে কন্ট্রোল করে ফেলেছি। সুতরাং চাইলে আপনারাও পারবেন এইভাবে নিজেকে কন্ট্রোল করতে। যেগুলো বললাম সেগুলো কিন্তু করবেন না, একটু মেনে চলুন, দেখবেন আপনার শ্বাসকষ্ট কি বলবো ধীরে ধীরে কমতে শুরু করবে। প্রায় 80% আমার কমে গেছে, আপনারাও কমিয়ে ফেলবেন। আর শ্বাসকষ্টের একটা বড় আয়ুর্বেদিক মেডিসিন যদি আমাকে জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে বলবো পিপুল। গ্রামগঞ্জে অনেক জায়গায় পিপুল পাওয়া যায়, ছোট্ট ছোট্ট কি বলবো মরিচ বা লঙ্কার মতো দেখতে হয়, অত্যাধিক ঝাল। তো সেগুলো 2-3টে নিয়ে আপনি শিলের মধ্যে বেটে বা মিক্সারে দিয়ে আপনি সেটা দিয়ে প্রতিদিন যদি চা করে খেতে পারেন, সেক্ষেত্রে আপনার বডিটা গরম থাকবে, আপনার ইমিউনিটি সিস্টেমটা বেড়ে যাবে। যখনই আপনার ইমিউনিটি সিস্টেম বেড়ে যাবে, তখন রোগ প্রতিরোধ ক্ষমতাটা আপনার শরীরের মধ্যে বেড়ে যাবে। তখন দেখবেন এই যে শ্বাসকষ্টজনিত রোগ বলুন বা কোনো অ্যালার্জি প্রদাহ সৃষ্টি হচ্ছে, সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। এরকম বহু মেডিসিন আছে, আমি নিজে নিজে মানে আয়ুর্বেদিক মেডিসিন ঘরোয়া উপায় আমি কিন্তু ব্যবহার করি। আরেকটা সমস্যা আমি মানে সমাধান নিজে নিজে করেছি। এই সিওপিডির পেশেন্ট যাদের বাড়িতে আছে তারা জানে, মানে এর তো সময় নেই, যখন খুশি কফ নামতে শুরু করে বারে বারে কফ ফেলতে যেতে হয়। রাত্রিবেলায় শোবার পর প্রায় গভীর রাত, তখন 1টা বাজে 2টো 3টে, মানে মানুষ তখন গভীর ঘুমে থাকে, ঠিক আছে। তো সেই সময় দেখে এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। তো সেক্ষেত্রে আপনি তৎক্ষণাৎ কী করবেন, চায়ের মতো করে গরম জল খাবেন। হ্যাঁ, তখনই ঘুম থেকে উঠে আপনি যদি ইলেকট্রিক কেটলি থাকে, কেটলির মাধ্যমে জল গরম করে চাটা যে পরিমাণ গরম হয় না, মানে আপনি সিপ সিপ করে খাচ্ছেন, তো ততটা পরিমাণ গরম করেই আপনি কিন্তু 2 থেকে 3 কাপ জল কিন্তু সিপ সিপ করে খাবেন, ঠিক আছে। তো দেখবেন তৎক্ষণাৎ আপনার শ্বাসকষ্টটা ভালো হয়ে যাচ্ছে, আপনার ব্রিথিং নেওয়ার যে প্রবলেম সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে, আপনার কফ তৈরি হওয়াটা বন্ধ হচ্ছে তৎক্ষণাৎ। তো এগুলো আপনারা অবশ্যই করবেন। আর খাওয়া দাওয়ার মধ্যে তো প্রচুর পরিমাণে রেস্ট্রিকশন আপনার রয়েছে। যে জিনিসগুলো আপনি খাবেন না, অর্থাৎ মাংস আপনি খাবেন না, নৈব জীবন থেকে পারলে আপনি মাংস খাওয়া ত্যাগ করুন। কারণ এই মাংস থেকে আমি দেখেছি প্রচুর পরিমাণে অ্যালার্জি প্রোডাকশন, ঠিক আছে, সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে মাংস না খাওয়ার চেষ্টা করবেন। যে কোনো মাংস আপনি, আমি নাম করছি না, তো আপনি কখনোই মাংস খাবেন না, খুব কচিত কারণ, ঠিক আছে, 2 মাসে বা 1 মাসে একবার এরকম ঠিক আছে, বাট মাংস খাওয়াটা আপনাকে জীবন থেকে ত্যাগ করে দিতে হবে। চাইলে আপনি মাছ খেতে পারেন, বাট যারা নিরামিষ তারা তো এগুলো খাবেন না জানি, যারা জীব হত্যা করতে চান না। তো অনেকে আছে শাকসবজির উপর ভরসা করে থাকে, তো তারা তো খুবই ভালো। তো সেক্ষেত্রে এগুলো খাওয়ার চেষ্টা করুন। বেশি পরিমাণে জল খাবেন, ঠান্ডা জল কখনোই খাবেন না, শীতকালে একদমই ঠান্ডা জল খাবেন না, ঈষদ উষ্ণ গরম জল খাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। যে যে জিনিসগুলো আপাতত আমার মনে পড়লো আপনাদের জানিয়ে দিলাম। আর হ্যাঁ, বিয়ে বাড়ি ত্যাগ করতে হবে, ঠিক আছে, বিয়ে বাড়ি আপনাদের ত্যাগ করতে হবে, এই কারণেই বলছি।
রাত জাগার যে সমস্যা, রাত জাগলে শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে কিন্তু এই অ্যালার্জি প্রোডাকশন সৃষ্টি হয়। সেক্ষেত্রে বিয়েবারে আপনাকে ত্যাগ করতে হবে, বরযাত্রী কন্যাযাত্রী তো অবশ্যই ত্যাগ করতে হবে। আমি যেহেতু এগুলো এক্সপিরিয়েন্স আমি করেছি, আমি জানি, তো আপনাদের বারণ করছি। এবার আপনারা চাইলে যেতেই পারেন, সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আর যে 4টে মেডিসিন আপনারা সঙ্গে রেখে দেবেন, যাদের বাড়িতে সিওপিডি পেশেন্ট রয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা, বুকের মধ্যে ঘড়ঘড় শব্দ, বুকের মধ্যে বারবার কফ জমে যাচ্ছে, অল্পতেই ঠান্ডা লেগে যাচ্ছে, হাঁচি পড়ছে, কি বলবো, এই কোল্ড জাতীয় যে সমস্যাগুলো, অর্থাৎ ঠান্ডা জাতীয় যে সমস্যা, ঠিক আছে, ব্রিথিং, একটু হাঁটলেই পরিশ্রম লাগছে, একটু হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছেন, সিঁড়ি দিয়ে ছাদে উপরে উঠতে পারছেন না, তো সেক্ষেত্রে এই 4টে মেডিসিন রেখে দেবেন। 4টে মেডিসিনের মধ্যে প্রথম হচ্ছে এটা কি বলবো, হ্যাঁ, ক্লেভ্যাম 625, ক্লেভ্যাম 625 সঙ্গে রাখবেন। সঙ্গে রাখবেন প্যারাসিটামল, সঙ্গে রাখবেন সিট্রিজেন ট্যাবলেট, এবং সঙ্গে আর একটা সিরাপ রেখে দেবেন, যে কোনো ভালো ব্র্যান্ডের কফ ওঠার জন্য যে সিরাপগুলো পাওয়া যায়, একটু ভালো মানে ভালো ব্র্যান্ডের দেখে নেবেন। তো এই 4টি মেডিসিন আপনার সঙ্গে রাখবেন। আর একবার বলে দিচ্ছি, ক্লেভ্যাম 625 এটা হচ্ছে পটাশিয়াম ক্যালভোনেট একটি ট্যাবলেট, আপনি যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, যেহেতু আমি এই ব্র্যান্ডটা ইউজ করে আপনাদের বলে দিলাম। ক্লেভ্যাম 625, প্যারাসিটামল এবং সিট্রিজিন, আর একটা যে কোনো কফের সিরাপ, ঠিক আছে। এই 4টি মেডিসিন আপনারা সঙ্গে রেখে দেবেন। যাদের বাড়িতে শ্বাসকষ্টের পেশেন্ট রয়েছে, তৎক্ষণাৎ এগুলো আপনাকে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে, তৎক্ষণাৎ এই সমস্যা থেকে রিলিফ দিতে সাহায্য করবে। তো এই 4টি মেডিসিন আপনারা অবশ্যই সঙ্গে রাখবেন, ঠিক আছে। আরও যদি কোনো কিছু আমার পরবর্তীকালে মনে পড়ে যেগুলো করলে আপনাদের সমস্যাগুলো আসবে, তো আপনাদের আমি ডেফিনেটলি জানিয়ে দেব। আপাতত এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনার যে কোনো সমস্যার সমাধান পাওয়ার জন্য আপনি যখন খুশি আমাকে প্রশ্ন করতে পারেন আমার ফেসবুক মেসেঞ্জার অ্যাকাউন্টে। আমার ফেসবুক মেসেঞ্জার অ্যাকাউন্টের নাম হচ্ছে রঞ্জন কুমার। আপনার যে কোনো সমস্যা সমাধান পেতে আপনি প্রশ্ন করুন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য। আপাতত এই পর্যন্তই। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ।